হ্যালো গাইস, ওয়েলকাম টু ম্যারাথন ব্লগ পাবনা। নেই কোনো ভাবনা, চলে আসলাম পাবনা। বন্ধুরা, এই পাবনা জেলার সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো আর চেষ্টা করব একটি কমপ্লিট ভ্রমণ গাইড দেওয়ার জন্য। পাবনা জেলা বাংলাদেশের মধ্যভাগের একটি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। বন্ধুরা, আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পাবেন। চলেন একটি ঝলক দেখে আসি। শুরুতে থাকছে ঈশ্বরদী রেল স্টেশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইতিহাস ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা হার্ডিঞ্জ ব্রিজ। এছাড়াও থাকছে ঐতিহাসিক জোর বাংলা মন্দির, সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা রত্নদ্বীপ রিসোর্ট। বন্ধুরা, পাবনা সেই বিখ্যাত মেন্টাল হসপিটাল। এছাড়া আপনাদের সামনে আরও থাকছে কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ব্যক্তিগত গ্রন্থাগার বা লাইব্রেরি। আরও থাকছে কালের সাক্ষী হওয়া আর এক জমিদার ভবন, তারাজ ভবন। বন্ধুরা, পাবনা শহরে পৌঁছে সবার আগে সকাল সকাল নাস্তা সেরে আমরা চলে গেলাম ঈশ্বরদীর উদ্দেশ্যে। ঈশ্বরদীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। সবার আগে আমরা যাব ঈশ্বরদী রেল স্টেশন। পাবনা জেলায় যে কটি রেল স্টেশন আছে, এই ঈশ্বরদী রেল স্টেশন হচ্ছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। চলেন দেখা যাক। বন্ধুরা, আমরা এখন আছি পাবনা জেলার ঈশ্বরদী রেল স্টেশনে। আসলে এই রেল স্টেশনটি পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এই রেলে পাবনা জেলার অনেক যোগাযোগ ব্যবস্থা প্লাস আপনার পণ্য সরবরাহ সব কিছু অনেকটা ডিপেন্ডেবল থাকে এই রেল যোগাযোগের উপরে। দেখতে পাচ্ছেন রেল স্টেশনটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই রেল স্টেশন থেকে বের হয়ে আমরা এখন যাব রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বন্ধুরা, আমরা এখন আছি পাবনা জেলার ঈশ্বরদী থানায়। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার পাশে বা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় ভবনগুলো, এটি আসলে যে আমাদের বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশের যুগে প্রবেশ করলো, নিউক্লিয়ার বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজে যে রাশিয়ানরা এখানে এই ভবনগুলোতে মূলত থাকে। তো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির সাথে সাথে এই এলাকার সার্বিক অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন এসেছে। তো আমরা চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের সামনে তুলে ধরা। বন্ধুরা, আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে এই পাবনা জেলার সকল দর্শনীয় স্থানের ভিডিও আপনাদেরকে দেখানোর এবং একটি কমপ্লিট ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা এই পাবনা জেলার সকল সৌন্দর্য দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। বন্ধুরা, আমরা এখন আছি পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একবারে সামনে। বন্ধুরা, আমার পিছনে যে চারটি বিশাল বিশাল চুল্লি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। এখানে যে মহাযজ্ঞ চলতেছে, আপনারা তারই কিছু নমুনা এখান থেকে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, স্মার্ট বাংলাদেশ বা উন্নত বাংলাদেশের যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ ইনশাল্লাহ একদিন আমাদের জাতীয় গ্রিডে হবে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে হার্ডিঞ্জ ব্রিজ পার হয়ে রেল যাওয়ার দৃশ্যটা সত্যি অসাধারণ। বন্ধুরা, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি অর্থাৎ ইউরেনিয়াম অলরেডি চলে এসেছে এই বিদ্যুৎ কেন্দ্রে। এখন শুধু অপেক্ষা উদ্বোধনের। বন্ধুরা, চলেন যাওয়া। বন্ধুরা, আমরা এখন আছি সেই বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থাপনা, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঐতিহাসিক স্থাপনা, এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। বন্ধুরা, এই ব্রিজটি তৈরি হয়েছিল 1910 থেকে 1915 সালের মধ্যে। তৎকালীন সময়ে উইলিয়াম হার্ডিনের নাম অনুসারে এই হার্ডিঞ্জ ব্রিজের নামকরণ করা হয়। এটি হচ্ছে মূলত হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন একটি রেল স্টেশন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি রেল স্টেশন। বন্ধুরা, মূলত এই এক জায়গা থেকে আপনারা তিনটা জিনিস উপভোগ করতে পারবেন: হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলেন সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই রেলটি এখন আমাদের চোখের সামনে দিয়ে এই ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজের উপর দিয়ে পার হয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে। ট্রেনের এই ঝকঝক আওয়াজ শুনতে শুনতে মন আর মানছে না। বন্ধুরা, চলেন আমরা এখন হার্ডিঞ্জ ব্রিজের উপর থেকে ঘুরে আসি।
এই হার্ডিন ব্রিজের ঠিক অপর প্রান্তে যে ব্রিজটা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালনসার সেতু। এটি নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। এটি মূলত দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই ব্রিজটি আসলে দেখে যেটা বুঝলাম, তৎকালীন সময়ের যে স্থাপত্য শিল্পের কতটা কারুকার্য এবং কতটা সুন্দর ছিল এটি দেখে সেটি বোঝা যায়। তো বন্ধুরা, এই পাবনা হার্ডিঞ্জ ব্রিজ হচ্ছে খুবই নাম করা এবং ঐতিহাসিক স্থাপনা। আপনারা পাবনা আসলে অবশ্যই হার্ডিঞ্জ ব্রিজটা দেখে যাবেন। এখানে এটি মূলত আসলে পাকশি স্টেশন সংলগ্ন একটি রেল সেতু। আমরা এখন এই হার্ডিঞ্জ ব্রিজ দেখা শেষ করে চলে যাব সোজাসুজি পাবনা সে বিখ্যাত মেন্টাল হসপিটাল। বন্ধুরা, আমার পিছনে আছে পাবনা মানসিক হসপিটাল। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র মানসিক হসপিটাল। বন্ধুরা, এটি হচ্ছে পাবনা জেলার হিমায়তপুরে অবস্থিত। তো তৎকালীন সময়ে 1957 সালে একজন সিভিল সার্জন, স্থানীয় সিভিল সার্জন, তিনি জমিদার বাড়িতে মানসিক হসপিটালটি প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে 1959 সালে এই পাবনা হিমায়তপুরে বৃহৎ আকারে এই মানসিক হসপিটালটি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। তো বন্ধুরা, আমি জানি যে এই পাবনা মানসিক হসপিটাল নিয়ে অনেক রকমের কথা পরিচালিত আছে। যাই হোক, আমাদের কামনা একটাই, কেউ জানি মানসিক বিকৃত হয়ে বা মানসিক রোগী না হয়ে এখানে না আসে। তো বন্ধুরা, আপনারা যদি মানসিক রোগী না হতে চান এবং সুস্থ থাকতে চান, সবাই ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন এবং ভ্রমণ করুন। বেশি বেশি ভ্রমণ করলে সবাই মানসিকভাবে সুস্থ থাকতে পারে। বন্ধুরা, এই পাবনা মানসিক হসপিটালে সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থা রয়েছে। রোগীরা সুস্থ হওয়ার পর তাদের নিজ বাড়িতে পৌঁছানোর খরচ এই সংস্থা বহন করে থাকে। এই পাবনা মানসিক হসপিটালটি পাবনা জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে হিমায়তপুরে অবস্থিত। বন্ধুরা, পাবনা মেন্টাল হসপিটাল দেখা শেষ করে আমরা এখন আসলাম এই পাবনা শহরের অন্যতম একটি বৃহৎ এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পাবনা এডওয়ার্ড কলেজ। তো বন্ধুরা, এই কলেজটি হচ্ছে অনেক পুরাতন এবং এই কলেজের অনেক সুনাম আছে। তো 1889 সালে এই পাবনা এডওয়ার্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়। তো চলেন আমরা পাবনা এডওয়ার্ড কলেজটি ঘুরে দেখে আসি। বন্ধুরা, এটি হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজের প্রধান ফটক। এখান থেকে ভিতরে প্রবেশ করতে হয়। চলেন ভিতরে ঢুকে আমরা বিস্তারিত সবকিছু জেনে আসি। এই পাবনা এডওয়ার্ড কলেজটি বাংলাদেশে পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। হ্যালো গাইস, এখন আমরা আছি রত্নদ্বীপ রিসোর্ট। আমরা এই রত্নদ্বীপ রিসোর্ট হচ্ছে পাবনার সব থেকে বড় এবং সুন্দর রিসোর্ট। এই রত্নদ্বীপ রিসোর্টে যদি আসতে চান, আপনাদেরকে আসতে হবে ঢাকা পাবনা মহাসড়কের কাছে জালালপুর। এই রত্নদ্বীপ রিসোর্টের সবকিছু আমরা ঘুরে দেখবো এবং চেষ্টা করবো এই রত্নদ্বীপ রিসোর্টের সৌন্দর্য পুরোটা ঘুরে আপনাদের সামনে তুলে ধরার জন্য। বন্ধুরা, এটি হচ্ছে এই পাবনা জেলার রত্নদ্বীপ রিসোর্টের গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে যে দৃশ্যটি দেখা যায় সেটি। তো বন্ধুরা, এখান থেকে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। দেখা যাক কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। বন্ধুরা, এই রত্নদ্বীপ রিসোর্টের ঢোকার সাথে সাথে আপনারা এরকম একটা পুল পাবেন, যেখানে আসলে অনেকগুলো রঙিন মাছ খেলা করতেছে, দেখতে পাবেন। খুবই সুন্দর মনোরম পরিবেশ। এই রত্নদ্বীপ রিসোর্ট হচ্ছে পাবনা জেলার জালালপুরে অবস্থিত, ঢাকা পাবনা মহাসড়কের খুবই কাছাকাছি অবস্থিত এটি। তো আপনারা যদি এখানে আসেন, এখানকার শুধু যদি এন্ট্রি ফি দিয়ে ঢুকেন তাহলে শুধু এই রিসোর্টটা ঘুরে দেখতে পাবেন। একজনের এন্ট্রি ফি নেবে 150 টাকা। আর এখানে যদি আপনি থাকতে চান, আগে থেকে বুকিং দিয়ে আসতে পারেন, অথবা এখানে এসেও আপনি বুক করতে পারেন। বিভিন্ন রকমের বিভিন্ন প্রাইজের রুম আছে এখানে। আপনার চাইলে এখানে কাপল রুম, ফ্যামিলি রুম, বিভিন্ন স্যুট বা বিজনেস ক্লাস অনেক ধরনের রুম আছে, আপনারা সেগুলো ভাড়া নিয়ে এখানে থাকতে পারেন। তো বন্ধুরা, চলেন সামনের দিকে দেখি কি কি আছে এখানে। এটি হচ্ছে এই রত্নদ্বীপ রিসোর্টের
একটি কনভেনশন হল। স্টেজটা খুবই সুন্দর, চমৎকার। এখানে বিভিন্ন কালচারাল ফাংশন বা বিভিন্ন কর্পোরেট অফিস থেকে যখন এখানে বুকিং করে আসে কোনো ফাংশন বা প্রোগ্রাম করার জন্য, আসলে এখানে সেই অনুষ্ঠান বা ফাংশনগুলো হয়ে থাকে। স্টেজটা অনেক সুন্দর, জাস্ট ওয়াও এক কথায়। অনেক বড় এরিয়া আছে এখানে, দেখতে পাচ্ছেন। আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে পুরো এরিয়াটা দেখানোর জন্য। পিছনের সাইডটা হচ্ছে এটা। আর এখানে বেশ কিছু কটেজ আছে, রুম আছে। আপনারা যদি এখানে থাকতে চান আসতে পারেন। এক কথায় রত্নদ্বীপ রিসোর্ট হচ্ছে পাবনা জেলার মধ্যে একটি খুবই নামকরা রিসোর্ট। এখানে বিভিন্ন শুটিং বা অনেক সময় নাটকের শুটিংগুলো এখানে হয়ে থাকে। বন্ধুরা, একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি শুধুমাত্র এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করেন তাহলে কটেজ এরিয়াগুলোতে আপনি চাইলে প্রবেশ করতে পারবেন না। আর যদি আপনি এখানে থাকার জন্য বা কোনো প্যাকেজ নিয়ে আসেন, অবশ্যই এর সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এই পাবনা রত্নদ্বীপ রিসোর্ট দেখা শেষ করে আমরা এখন যাব জোর বাংলা মন্দির। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি জোর বাংলা মন্দির। এটি হচ্ছে পাবনা জেলার পুরাতন এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি স্থাপনা। বন্ধুরা, আমরা চেষ্টা করব এই জোর মন্দির সম্পর্কে পুরো একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি দেশের বাইরে থেকে যারা পাবনা বেড়াতে আসে তারা একবার হলেও চলে আসে এই জোর বাংলা মন্দিরটিতে। বন্ধুরা, এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য লাল পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা মন্দিরটির প্রতিটি ইটের গায়ে অসংখ্য দেব দেবীর মূর্তি খোদাই করা আছে। বন্ধুরা, এই জোর বাংলা মন্দিরের দুইটি কক্ষ রয়েছে এবং দুইটি কক্ষর ছাদ এমনভাবে তৈরি করা একটির সাথে আরেকটি মিশে গেছে, যার কারণে এই মন্দিরের নামকরণ করা হয়েছে জোর বাংলা মন্দির। এটি এখন বাংলাদেশ সরকারের অধীনে আছে এবং প্রত্নতাত্ত্বিক বিভাগ এটি দেখভাল করে থাকে। তো এই মন্দিরটি পাবনা জেলার অন্যতম একটি ঐতিহাসিক স্থান। তো এটি খ্রিস্টপূর্ব কিছু সাল আগে ভূমিকম্পে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপর থেকে সরকার এটি দায়িত্ব নিয়ে নেয় এবং তখন থেকে এটি সরকারের অধীনস্থ আছে। বন্ধুরা, এটি হচ্ছে পাবনা শহরে অবস্থিত মহানায়িকা সুচিত্রা সেনের ব্যক্তিগত গ্রন্থাগার বা লাইব্রেরি। বন্ধুরা, আমরা এখন আছি মহানায়িকা কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের যে স্মৃতি গ্রন্থালয় আছে এই জায়গাটার। এটি হচ্ছে পাবনা শহরে অবস্থিত। তো এখানে যদি আপনারা আসেন, এটি পাবনা শহরের মধ্যে অবস্থিত। এখানে প্রবেশ ফি পড়বে 10 টাকা জন প্রতি। তো আপনারা অবশ্যই ভিতরে যাবেন। ভিতরে যে কিছু ছবি আছে, কিছু গ্রন্থ আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। চলেন আমরা ভিতরে যাই, দেখি কি কি আছে। সামনে আসলে আপনাদের বেশ কিছু ফুলের গাছ চোখে পড়বে। তার সামনে একটি ভাস্কর্য বানানো আছে, যেটি আসলে এই কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের। তো আমরা আসেন আস্তে আস্তে ভিতরের দিকে যাই, দেখি ভিতরে কি কি আছে। এটি আরো একটি কক্ষ আছে যেখানে সুচিত্রা সেনের বিভিন্ন সময় মুক্তিপ্রাপ্ত বেশ ছবি এবং কিছু মুহূর্ত এখানে ক্যাপচার করা আছে। দেখতে পাচ্ছেন পুরো স্মৃতি বিজড়িত একটি জায়গা। তো এখানে একটি লেখা আছে যেটা সুচিত্রা সেনের একটা বাণী বা এখানে লেখা থাকবে। বন্ধুরা, আপনারা আসলে এই কিংবদন্তি মহানায়িকার কিছু স্মৃতি অবশ্যই দেখে যাবেন। এটি আসলে এই ভবনের পিছনের দিক, যে পিছনের ভবনগুলো জীর্ণশীর্ণ অবস্থা। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। বন্ধুরা, আমরা এখন এই সুচিত্রা সেনের বাড়ি থেকে বা এনার স্মৃতি গ্রন্থালয় থেকে যাবো হচ্ছে তারাস ভবন, তারাস জমিদার বাড়ি। চলেন যাওয়া যাক। বন্ধুরা,
আমি এখন আছি তারাস জমিদার বাড়ি। এটি হচ্ছে পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সব থেকে সুন্দর একটি জমিদার বাড়ি। সমসাময়িক কালের বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি আছে তার মধ্যে অত্যন্ত সুন্দর এবং সুন্দরভাবে তৈরি করা একটি জমিদার বাড়ি। বন্ধুরা, এই তারাস জমিদার বাড়ি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে অনেক তথ্য। তো বন্ধুরা, সেই সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই আমার এই ভিডিওতে দেখতে হবে, আপনাদেরকে মনোযোগ দিয়ে। বন্ধুরা, এই তারাস জমিদার বাড়ি প্রবেশ করার সাথে সাথে বড় একটি ফটক দেখতে পাবেন আপনারা। তারপরে ভিতরে ঢুকতেই বেশ কিছু সুন্দর ফুল বাগান পড়বে। তার সামনে মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি বড় ভবন, সেটি হচ্ছে তারাস জমিদার ভবন। এই তারাস জমিদার ভবন বা এই তারাস জমিদার যিনি জমিদার ছিলেন তিনি হচ্ছে পাবনার তৎকালীন সময়ে সব থেকে ধনী পরিবার হিসেবে গণ্য করা হতো তাকে। তো এই পাবনার তারাস ভবনটি বহু আগে থেকে সরকারি দপ্তরিক কার্যালয় হিসেবে ইউজ করা হয়। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। বন্ধুরা, এই তারাস জমিদার বাড়ির নির্মাণ কার্য বা নির্মাণ শৈলী দেখে বোঝা যায় কিছুটা রেনেসাঁ যুগে তৈরি করা বিল্ডিং গুলোর মতো। তারাসের এই পরিবার ছিল পাবনা জেলার সবচেয়ে বড় জমিদার বাসুদেব নবাব মুর্শিদ কুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করে প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়িটি। বন্ধুরা, সেই প্রাচীনকাল থেকে অক্ষত অবস্থায় পড়ে থাকা এই তারাস জমিদার বাড়িটি পাবনা শহরের সব থেকে সুন্দর এবং ঐতিহাসিক জমিদার বাড়ি হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, এটি হচ্ছে পাবনায় অবস্থিত ইন্দুবালা ভাতের হোটেল। এই ইন্দুবালা ভাতের হোটেল নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও থাকবে পরবর্তী পর্বে, সুতরাং দেখতে চোখ রাখুন।